শিল্প আর জীবনের মধ্যে সম্পর্কটা ঠিক কি? এটা একটা চিরন্তন প্রশ্ন, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুরের একটা অসাধারণ কবিতা সোনার তরী ঠিক এই প্রশ্নটাকেই যেন নাড়া দিয়ে যায়। চলুন আজ আমরা এই কবিতার গভীরে ডুব দিই আর এর ভেতরের অদ্ভুত সুন্দর বিরোধাভাসটা বোঝার চেষ্টা করি। মূল আলোচনায় যাওয়ার আগে চলুন একবার কবির বিশালতাটা অনুভব করি। আচ্ছা, এটা কি জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীর একমাত্র ব্যক্তি যিনি দুটো আলাদা দেশের জাতীয় সঙ্গীত লিখেছেন? শুধু এই একটা তথ্যই কিন্তু তার বিশ্বজোড়া প্রভাবটা বোঝার জন্য যথেষ্ট। কবিতাটা শুরুই হচ্ছে একটা ঘোর বর্ষার দিনের ছবি দিয়ে। চারদিকে শুধু হতাশা আর একাকিত্ব। প্রথম দুটো লাইন শুনলেই যেন চোখের সামনে পুরো দৃশ্যটা ভেসে ওঠে, তাই না? মেঘ ডাকছে, তুমুল বৃষ্টি, আর তার মধ্যে এক মানুষ একা নদীর কোলে বসে, মনে কোনো আশাই নেই। বেশ, এবার চলুন কবিতার আক্ষরিক গল্পটার মধ্যে ঢোকা যাক। প্রেক্ষাপটটা হল এক ভয়ঙ্কর বর্ষায় এক নদীর ধার, আর পরিস্থিতিটা বেশ গুরুতর। ভাবুন একবার, একজন নিঃসঙ্গ কৃষক তার ছোট্ট ক্ষেতের পাশে দাঁড়িয়ে, কিন্তু সেই ক্ষেতটা আর ক্ষেত নেই। নদীর জল বেড়ে চারদিক থেকে ঘিরে ফেলেছে জায়গাটাকে, মনে হচ্ছে যেন একটা ছোট্ট দ্বীপ। কৃষকের অবস্থাটা একবার কল্পনা করুন। সে ওখানে একদম একা। তার সারা জীবনের ফসল, তার সোনার ধান সবে কেটে জড়ো করা হয়েছে, কিন্তু ওদিকে নদীর স্রোত খুরের মতো ধারালো। কবি যাকে বলছেন খুর ধারা, আর সে পাক খাওয়া বাঁকা জল যে কোনো মুহূর্তে তার সব কিছু ভাসিয়ে নিয়ে যেতে পারে। কি সাংঘাতিক অবস্থা! কিন্তু ঠিক এই চরম হতাশার মুহূর্তে জলের ওপর এক ঝলক আশা দেখা যায়, আর এখান থেকেই গল্পের মোড়টা ঘুরতে শুরু করে। ঝমঝম বৃষ্টির মধ্যে দিয়ে একটা নৌকাকে আসতে দেখা যায়। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? এই ভয়ঙ্কর ঝড়ের মধ্যে নৌকার মাঝি গান গাইতে গাইতে আসছেন। মানে তার এই শান্ত ভাবটা চারপাশের প্রকৃতির রুদ্র রূপের ঠিক উল্টো। মাঝিকে দেখে কৃষকের কেমন একটা অদ্ভুত অনুভূতি হয়। মনে হয়, আরে এই লোকটাকে তো আমি চিনি। এই চেনা চেনা অথচ অজানা ভাবটা মাঝিকে ঘিরে একটা রহস্য তৈরি করে, তাই না? কৃষক তো তখন মরিয়া। সে চিৎকার করে মাঝিকে ডাকে, অনুনয় করে যে শুধু একবারের জন্য নৌকাটা তীরে ভিড়াও, তার ফসল বাঁচানোর ওটাই একমাত্র উপায়। আর ঠিক এখানে কৃষক একটা নিঃস্বার্থ প্রস্তাব দেয়, যা আমাদের সোজা কবিতার মূল দ্বন্দ্ব আর ক্লাইম্যাক্সের দিকে নিয়ে যায়। কৃষকের আকুতিটা একবার শুনুন। সে মাঝিকে বলছে, যা চাও তাই নাও, যত পারো তত নাও, আমার সব সোনার ধান নিয়ে যাও। মানে সে তার সারা জীবনের সমস্ত অর্জন নিঃস্বার্থভাবে তুলে দিতে রাজি। তো কৃষকের সারা জীবনের পরিশ্রমের সেই ফসল, তার সোনার ধান, এক এক করে নৌকায় তোলা হল। মাঝি তার সৃষ্টিকে গ্রহণ করে নিল। বেশ, ধান তো নৌকায় উঠল, কিন্তু এবার সবচেয়ে বড় প্রশ্নটা আসে, স্বয়ং কৃষকের কি হবে? তার নিজের কি হবে? আর এখানেই আসে কবিতার সেই মর্মান্তিক উত্তরটা। মাঝি বলে, নৌকায় জায়গা নেই, নৌকাটা যে ছোট, আর সেটা কৃষকের নিজের সোনার ধানেই পুরোটা ভরে গেছে। ভাবুন একবার, সৃষ্টি রক্ষা পেল, কিন্তু স্রষ্টার জন্য কোনো জায়গাই হল না। তো চলুন এবার এই বিরোধাভাস বা প্যারাডক্সের পেছনের গভীর অর্থটা খোঁজার চেষ্টা করি। সময়ের নৌকায় রেখে যাওয়া এই উত্তরাধিকারের আসল রহস্যটা কি? আচ্ছা, এই কবিতার রূপকটা বুঝতে গেলে মহাকাল শব্দটা বোঝা খুব জরুরি। এর মানে হল অনন্ত সময় বা ইটার্নিটি। মহাকাল হল একটা উদাসীন, চিরন্তন শক্তি যা সৃষ্টিকে বয়ে নিয়ে চলে, কিন্তু স্রষ্টাকে তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে একটা বিশাল রূপকের উপর। মানে যাকে আমরা কৃষক হিসেবে দেখছি, সে আসলে শিল্পী বা স্রষ্টা। তার সোনার ধান হল তার সারা জীবনের কাজ, তার সৃষ্টি। আর সেই নৌকা, ওটাই হল মহাকাল বা অনন্ত সময়, যা সেই সৃষ্টিকে ভবিষ্যতের দিকে বয়ে নিয়ে যায়। আর জানেন, রবীন্দ্রনাথ নিজের ব্যাখ্যা দিয়ে গেছেন। তিনি লিখেছেন, মহাকাল আমার সর্বস্ব লইয়া যায় বটে, কিন্তু আমাকে ফেলিয়া যায়। সোনার তরীর নে আমার সোনার ধান লইয়া যায় খেয়া পারে, কিন্তু আমাকে লয় না। কবির নিজের এই কথাগুলোই যেন পুরো অর্থটাকে জলের মতো পরিষ্কার করে দেয়। তাহলে মূল কথাটা হলো এই যে স্রষ্টা মরণশীল, তার শরীরী অস্তিত্ব একদিন হারিয়ে যায়, কিন্তু তার সৃষ্টি, তার কাজ, সেটা
সময়ের নদীতে ভেসে অমর হয়ে থাকতে পারে। সোজা কথায় শিল্প বেঁচে থাকে, শিল্পী নয়। একজন মানুষের ফসল যে কতটা বিষাদ হতে পারে তার একটা ছোট্ট উদাহরণ দিই। রবীন্দ্রনাথ তার জীবনে 2230টা গান রচনা করেছিলেন, আর এটা তো শুধু গানের সংখ্যা, তার বাকি সৃষ্টির কথা তো বাদই দিলাম। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, মহাকালের নৌকা তো আমাদের প্রত্যেকের ফসলের জন্যই এগিয়ে আসছে, আমরা আমাদের নৌকাটাকে কি দিয়ে ভরব? এই গভীর প্রশ্নটাই সোনার তরী আমাদের সবার জন্য রেখে যায়।